সেই জীর্ণপ্রায় বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়েছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। স্থির রেখাহীন নদীর জলের উপর একের পর এক রঙের খেলা চলছে। জানালা ভাঙা, বারান্দা ঝুলে ভরা মস্ত বাড়িটার সামনে ঘাটের উপর আমি একা বসে। বৃহৎ অট্টালিকার সম্মুখে বসে থেকে আমার অন্তর্মনে শান্তির এক স্রোত বয়ে যাচ্ছে। কোথাও যাওয়ার তাড়া নেই, কোনো গন্তব্যও নেই, আছে শুধু কিছু ইচ্ছে। ব্যাস, আমি প্রকৃতির এমন সুন্দর কারুকার্যকে মন দিয়ে উপভোগ করছি। ঠিক এমন সময় মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মহাশয়ের কোত্থেকে আসা হচ্ছে? আমি দেখলাম ভদ্রলোকটি অত্যন্ত রোগা, একেবারে তেলচিটে ময়লায় ভরা পোশাক পরিহিত, যেন কর্মক্ষেত্র থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে এবং যে সময় জল খাবার খেয়ে নিদারুণ নিদ্রায় নিমজ্জিত হওয়া উচিত সে সময় হতভাগা নদী তীরে সন্ধ্যের শীতল হাওয়া খেতে এসেছে। অপরিচিত ভদ্রলোকটি আমি যে সিঁড়িতে বসেছিলাম সেই সিঁড়িতেই ঠিক আমার পাশে এসে বসলেন। আমি ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললাম, আমি রাঁচি থেকে আসছি। ও, তা মহাশয়ের কি করা হয়? তেমন কিছুই না, ওই টুকিটাকি ব্যবসা করি। তা কিসের ব্যবসা? হরিত কি, রেশমের গুটি এবং ওই কাঠের ব্যবসা আর কি। ভালো ভালো। কি নাম? একটু থেমে যে নামটি আমি বললাম সেটা আমার নিজের নাম নয়। তবুও ভদ্রলোকের কৌতূহল মিটল না। তিনি পুনরায় আমায় প্রশ্ন করলেন, তা এখানে কি করতে আসা হয়েছে? ব্যবসা নাকি? না না, তেমন কিছুই না, ওই একটু বায়ু পরিবর্তন। লোকটি এবার একটু আশ্চর্য হয়ে জানালেন, মহাশয়, আজ প্রায় 6 বছর হয়ে গেল এইখানে আমি রয়েছি, তবুও এখানকার বায়ু কিংবা ওষুধ আমার শরীরে লাগেনি। তো আপনার কি বা লাগবে? আমি খানিকটা ইতস্তত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম বটে, ঠিক এমন সময় ভদ্রলোক আবার বলে উঠলেন, তা এখানে কোথায় থাকবেন? আমি হঠাৎ খানিকটা বিচলিত হয়ে ঘাটের উপরে জীর্ণ পুরনো বাড়িটার দিকে ইঙ্গিত করে বললাম, ও ও ওই 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 বাড়িটা, ওই বাড়িটায়। তবে বাড়িটি ইঙ্গিত করে দেখানোর পূর্বেই বোধহয় লোকটির কিছু সন্দেহ হলো। মনে হয় আমি কোনো লুকোনো গুপ্তধন টন কিছু পেয়েছি হয়তো। তবে তা কি আর সত্যি? তাই আমিও তার সন্দেহ ভরা নজরকে উপেক্ষা করে আর কোনো তর্কাতর্কির দিকে এগুলুম না। তবে ভদ্রলোকটিও আর কিছু বললেন না, কেবল আজ থেকে 15 বছর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন।
লোকটি নিজের বিষয়েও বলতে শুরু করলেন। আমি জানলাম ভদ্রলোক এখানকার স্কুল মাস্টার। ইতিমধ্যেই নৌকোর মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে হাত দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকুও মিলে যেতে ঘাটের উপরের জনশূন্য অন্ধকার বাড়িটা প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই স্কুল মাস্টার বলতে শুরু করলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার অপুত্র কৃতিত্ব দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া করেছিলেন। তিনি জুতো পরে সাহেবের আপিসে ঢুকে খাঁটি ইংরেজি কথা বলতেন। তার উপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন অপসুন্দরী। একে কলেজে পড়া, তার উপর সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চলাচল আর থাকলো না। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা পায় না, সে যে কুশ্রী অথবা দরিদ্র তা নয়, সে নিতান্ত নিরীহ। যদি আপনি জিজ্ঞেস করেন কেন এমন কথা, তাহলে আমি বলবো, এই নিয়ে আমি অনেক ভেবেছি। যার যেমন প্রবৃত্তি আর যোগ্যতা, সেটা চর্চা না করলে সে সুখী হয় না। হরিণ যেমন নিজের শিঙ্গে শান দিতে শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে ঘষে তার তৃপ্তি হয় না, ঠিক তেমনি নরনারীর বিভাজন হওয়ার পর থেকে মেয়েরা নানা কৌশলে দুরন্ত পুরুষকে ভুলিয়ে বশ করার বিদ্যা রপ্ত করে আসছে। যে স্বামী নিজে থেকেই বশ হয়ে থাকে, তার স্ত্রীটি একেবারে বেকার হয়ে যায়। সে তার মাতামহীদের কাছ থেকে যে হাজার হাজার বছরের সাধনায় অর্জিত শান দেওয়া বরুণাস্ত্র, অগ্নিবাণ বা নাগপাশের মতো শক্তি পেয়েছিল, সেগুলি সবই নিরর্থক হয়ে পড়ে। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটুকু না দেয়, তবে স্বামীর ভাগ্য মন্দ এবং স্ত্রী তার চেয়েও বেশি। নবসভ্যতার শিক্ষা ও প্রভাবে পুরুষ নিজের স্বভাবজাত বিধাতা তত্ত্ব সেই বড় বর্বরতা হারিয়ে ফেলেছে। আধুনিক দাম্পত্য সম্পর্ককে এসে এতটাই নরম ও শিথিল করে ফেলেছে যে অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল থেকে বেরিয়ে এলেও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাই ব্যবসায় বা সংসারে কোনো সুবিধা করে উঠতে পারেননি। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা
বিনা চেষ্টায় ভালোবাসা ঢাকায় শাড়ি বাজুবন্ধ পেয়ে যেত। এইভাবে তার নারীত্ব ভালোবাসা একেবারেই নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল নিত, দিত না কিছুই। তার নিরীহ নির্বোধ স্বামীও নিশ্চয়ই মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারেই উল্টো বুঝেছিল। মণিমালিকা মণিভূষণকে শাড়ি বা গয়না দেওয়ার যন্ত্র ছাড়া আর কিছুই মনে করত না। যন্ত্রটাও এমন যে মসৃণ ভাবে চলে, কোনোদিন তাতে এক ফোঁটা তেলের দরকারও হতো না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, কিন্তু ব্যবসার জন্য এখানে সে থেকে গেছিল। ফুলবেড়ের বাড়িতে তার পিসি মাসি আর অন্যান্য 5 জনের সাথে স্ত্রীকে না রেখে নিজের কাছেই সে রেখেছিল। কিন্তু অন্য অধিকারের থেকে স্ত্রীর অধিকার আলাদা। স্ত্রীকে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে তাকে পাওয়া যায় এমনটা না। ফণিভূষণের স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না, কারুর সঙ্গে মেলামেশাও করতো না। পুজো ব্রত উপলক্ষে ব্রাহ্মণ খাওয়ানো বা বৈষ্ণবীকে ভিক্ষা দেওয়া এসব তার দ্বারা হতো না। স্বামীর থেকে পাওয়া সবকিছুই সে নিজের সিন্ধুকে জমিয়ে রাখত, একমাত্র স্বামীর ভালোবাসা ছাড়া। আশ্চর্যের বিষয় হলো নিজের রূপ যৌবনের অপচয়ও সে কখনো হতে দেয়নি। লোকেরা বলতো 24 বছর বয়সেও তাকে 14 বছর বয়সীর মতো দেখতে লাগত। যাদের হৃদয়ে বরফের মতো ঠান্ডা, বুকের মধ্যে ভালোবাসার আগুন নেই, তারাই হয়তো দীর্ঘকাল টাটকা থাকে। কৃপণের মতো নিজেদের অন্তর্বাহী জমিয়ে রাখে। ঈশ্বর তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন। তার কাছে এমন কিছুই ছিল না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্যের থেকে বেশি ভালোবাসতে পারে। তবে মণিমালিকা কাজকর্মে ছিল ভারী মজবুত। সে কখনো বেশি লোক রাখত না। নিজের সাধ্যের মধ্যে যা করত অন্য কাউকে বেতন দিলেও তা করানো যেত। কিন্তু কারো জন্য সে চিন্তাও করত না, কাউকে ভালোবাসত না। কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার রোগ শোক কষ্ট কিছুই ছিল না। ছিল অগাধ স্বাস্থ্য এবং অবিচলিত শান্তি। সঞ্চিত সম্পদের মধ্যে সে দাপিয়ে বিরাজ করত। যদিও রান্নায় নুন কম হতো না, অথবা পানেও চুন বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয়ে কিসের যেন একটা অভাব বোধ হতো। স্ত্রীর কোনো দোষ ছিল না, তবু স্বামীর কোনো সুখও ছিল না। তাই সে স্ত্রীকে কেবলই ওই হিরে মুক্তোর গয়না দিত, যা গিয়ে জমা হতো লোহার ওই সিন্ধুকে। কিন্তু স্ত্রীর হৃদয় ওটা শূন্যই থাকত। ঠিক এমন সময় আশেপাশের কোনো এক ঝোপের মধ্যে থেকে কতগুলি শিয়াল হঠাৎ চিৎকার করে উঠল।
মাস্টার মশাইয়ের গল্প স্রোতে কিছুক্ষণের জন্য বাঁধা পড়ল। ঠিক মনে হলো যেন অন্ধকার কোনো সভাস্থলে শিয়ালগুলি ফণিভূষণের দুর্বলতা আর মাস্টার মশাইয়ের দাম্পত্য জীবনের ব্যাখ্যা শুনে অট্ট হাসি দিয়ে উঠল। তারা থামবার পর মাস্টার মশাই তার বড় বড় চোখ পাকিয়ে আবার বলতে শুরু করলেন, একবার কি এক কারণে ফণিভূষণের ব্যবসায় হঠাৎ এক ফাঁড়া এলো। ব্যাপারটা জটিল, সহজে বোঝানো যায় না। সংক্ষেপে বললে, হঠাৎ কি এক কারণে বাজারে তার ক্রেডিট বা সুনাম ধরে রাখা কঠিন হলো। যদি কোথাও থেকে মাত্র 3-5 জন্য লাখ দেড়েক টাকা বার করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো যদি এই টাকাটার চেহারা দেখানো যায়, তাহলে মুহূর্তের মধ্যে সেই ফাঁড়া কাটতে পারে। কিন্তু সেই টাকাটা জোগাড় করা যাচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছে ধার চাইলে ব্যবসায় উল্টে ক্ষতির আশঙ্কা করে ফণিভূষণ। আবার অন্য কোথাও ঋণ করলে উপযুক্ত কিছু বন্ধক না রাখলে চলে না। কিন্তু গয়না বন্ধক রাখলে ঋণ অত্যন্ত সহজেই পাওয়া যায়। তা ফণিভূষণ একদিন তার স্ত্রীর কাছে গেল। তবে নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজ প্রকারে যেতে পারে, ফণিভূষণের তেমন ভাবে যাওয়ার ক্ষমতা ছিল না। সে স্ত্রীকে অতি কষ্টে নিজের ব্যবসার কথা বললেও স্পষ্ট করে কিছুই বলতে পারল না। যে ওগো, আমি বিপদে পড়েছি, আমার ভীষণ দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। সে কথাটা বলল খুব দুর্বল ভাবে। মণিমালিকা যখন হ্যাঁ না কোনোই উত্তর দিল না, তখন ফণিভূষণ একটা অত্যন্ত কঠিন আঘাত পেল। কিন্তু পাল্টা কোনো আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের মনের দুঃখ চেপে গেল। যাই হোক, স্ত্রীর গয়নায় স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে আরো অনেক বেশি চেনে। কিন্তু ফণিভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে বা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই মধুসূদন ফণিভূষণের কুঠিতে গুমাস্তার অধীনে কাজ করত। সে তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করবে। আত্মীয়তার জোরে সে বেতন এবং বেতনের চেয়েও বেশি কিছু আদায় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সব কথা খুলে বলল এবং এখন কি করবে
সেই বিষয়েও পরামর্শ চাইল। মধুসূদন অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, বাবু কোনোদিন এই টাকা জোগাড় করতে পারবেন না। শেষমেশ তোমার ওই গয়নাতেই টান পড়বে। মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে গেল। সংসারে তার সন্তান নেই, স্বামী থাকলেও তার অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। তার একমাত্র যত্নের ধন তার সর্বাঙ্গের গয়না, সেই অনেক দিনের অনেক সাধের বস্তু এক মুহূর্তেই ব্যবসায় লেগে যাবে। এ কথা কল্পনা করেই মণিমালিকার শরীর এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। সে বলল, তাহলে কি করা যায়? গয়নাগুলো নিয়ে এই বেলায় বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশে, এমনকি বেশিরভাগটাই তার ভাগে যাতে আসে, বুদ্ধিমান মধু তার উপায় বার করে রাখলো মনে মনে। মণিমালিকা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আষাঢ় মাসের শেষ সন্ধ্যায় এই ঘাটের ধারে একটা নৌকো এসে লাগলো। মেঘাচ্ছন্ন অন্ধকার ভোরবেলায় একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকোর ভেতর থেকে বলে উঠল, দাও, গয়নার বাক্সটা আমাকে দাও। সে পরে হবে ক্ষণ, এখন আগে নৌকো ছেড়ে দাও। নৌকো খুলে দেওয়ার পর খরস্রোতে হু করে ভেসে গেল সেই নৌকা। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না তিনি পরেছিলেন মাথা থেকে পা পর্যন্ত। কোনো জায়গায় বাদ ছিল না। বাক্সে গয়না নিলে সে বাক্স হারিয়ে যেতে পারে বলে সে আশঙ্কা করেছে, কিন্তু গায়ে পড়ে নিলে, তাকে না মেরে ফেললে সে গয়না কেউ কেড়ে নিতে পারবে না। এদিকে মধুসূদন মণিমালিকার সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে গয়নাগুলো ঢাকা ছিল তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে কর্তিকে বাপের বাড়ি ছেড়ে আসার জন্য রওনা হয়েছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে এক চিঠি লিখল, যার মূল বক্তব্য হল স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয়। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে একটা তীব্র আঘাত লাগল। সে ভাবল, আমি ভীষণ রকম ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার না ছুঁয়ে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহের চেষ্টা করছি, অথচ আমাকে সন্দেহ, আমাকে আমাকে
আজও চিনল না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই থাক, আমার কর্তব্য আমি করে যাব। সে স্ত্রীকে একটিও চিঠি লিখল না, আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হল এই সম্বন্ধে স্ত্রীর কাছে এরপর আর কোনোদিনও একটিও কথা সে বলবে না। কি ভয়ঙ্কর দণ্ড সে নিজের জন্য নির্ধারণ করল। দিন 10 পরে কোনো মতে উপযুক্ত টাকা জোগাড় করে বিপদ থেকে মুক্ত ফণিভূষণ বাড়ি ফিরে এলো। সে ভাবল, এখন তার সাফল্য দেখে মনি হয়তো একটু লজ্জা পাবে, অনুতপ্ত হবে নিজের অনর্থক চেষ্টার জন্য। এই ভেবে ফণিভূষণ অন্তঃপুরে শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তবে দেখল দরজা বন্ধ, দরজায় তালা ঝুলছে। ফণিভূষণ তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর ফাঁকা, কোণে লোহার সিন্ধুক খোলা পড়ে আছে, তাতে গয়নাগাটির চিহ্ন নেই। স্বামীর বুকের মধ্যে তৎক্ষণাৎ করে ঘা লাগল। ফণিভূষণের মনে হল সংসার উদ্দেশ্যহীন, ভালোবাসা বা ব্যবসা বাণিজ্য সবই ব্যর্থ। এই সংসারের প্রতিটি কাঠির উপর প্রাণপাত করছি, অথচ এর ভিতরে যে পাখিটা থাকার কথা সে কোথায়? সে তো নেই। তাহলে এত রক্ত, এত অশ্রু ঢেলে এই শূন্য সংসারের খাঁচা সাজাচ্ছি কেন? ফণিভূষণ স্ত্রীর কোনো খোঁজ খবরের চেষ্টা করল না। সে মনে করল, যদি ইচ্ছে হয় তবে সে নিজেই ফিরে আসবে। কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালো। তবে সেখান থেকে খবর এলো মণি অথবা মধু সেখানে যায়নি। তখন চারিদিকে খোঁজ শুরু হলো। নদীর ঘাটে ঘাটে প্রশ্ন করতে লোক ছুটল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝিকে, তারা কোন পথেই বা কোথায় চলে গেল তার কোন দিশ পাওয়া গেল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধ্যায় ফণিভূষণ তার অনেক দিনের পরিত্যক্ত শোবার ঘরে ঢুকল। সেদিন জন্মাষ্টমী ছিল। সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। উৎসবের জন্য গ্রামের মাঠে একটা মেলা বসেছে। সেখানে 8 চালার মধ্যে বারোয়ারি যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দের মধ্যেও যাত্রার গানের সুর অল্প অল্প ঘরের ভিতরে প্রবেশ করছে। ওই যে জানলার ধারে আলগা হয়ে যাওয়া পালনাটা ঝুলে পড়েছে,
ওইখানে, ঠিক ওইখানেই ফণিভূষণ রাতের অন্ধকারে একলা বসেছে। বাদলার হাওয়া, বৃষ্টির ঝাঁট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছে। তবে ফণিভূষণের সেই সব দিকে কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপরে একটা গামছা আর তোয়ালে রাখা আছে। একটা দুই বেড়ে শাড়ি যেন খানিকক্ষণ আগেই ব্যবহার করা হয়েছে, ঠিক এমন ভাবে ঝোলানো রয়েছে। ঘরের কোণে টেবিলের ওপর পিতলের তৈরি কৌটোয় মণিমালিকার নিজের হাতে সাজানো কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার ছোটবেলাকার চীনের পুতুল, সেন্টের শিশি, রঙিন কাঁচের বোতল, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় ঘড়ি, এমনকি খালি সাবানের বাক্সগুলো পর্যন্ত অত্যন্ত পরিপাটি করে সাজানো রয়েছে। যে খুবই ছোট্ট গোল মতন শখের কেরোসিন বাতিটা সে নিজে প্রতিদিন জ্বালিয়ে ওই উনুনের ওপর রাখত, সেখানে সেই বাতিটা নিভে যাওয়া এবং ময়লায় ভরা অবস্থায় পড়ে আছে। কেবল সেই ছোট ল্যাম্পটাই এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী হয়ে থেকেছে। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় বস্তুর ওপর নিজের সচেত হৃদয়ের এত স্বাক্ষর রেখে কি যায়? এসো, এসো মণিমালিকা, তুমি এসো। তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে গুছিয়ে রাখার শাড়িটা তুমি পরো। তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তোমার থেকে কেউ কিচ্ছু চায় না, কেবল কেবল তুমি এসো, এসো। তোমার অমলিন সৌন্দর্য নিয়ে চারিদিকে এইসব জড় বস্তুকে আবার জীবন্ত করে তোল। এইসব জড় বস্তুর ক্রমাগত কান্না এই ঘরটাকে শ্মশানে পরিণত করেছে মণিমালিকা। গভীর রাতে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে তা বোঝা গেল না। ফণিভূষণ জানলার গোড়ায় যেমন বসেছিল তেমনই বসে আছে। জানলার বাইরে এমন একটা গাঢ় নিশ্চিহ্ন অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা আকাশ ছোঁয়া সিংহ দ্বার, যেন এখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের জন্য হারিয়ে যাওয়া জিনিস কিছুক্ষণের মতো হলেও একবার দেখা দিতেই পারে। ঠিক এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ছমছম শব্দ শোনা গেল। ঠিক যেন মনে হলো শব্দটা নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে। যখন নদীর জল এবং রাতের অন্ধকার এক হয়ে মিশে গেছিল,
আনন্দিত ফণিভূষণ উৎসুক দুই চোখ দিয়ে অন্ধকার ঠেলে বেরিয়ে সবকিছু খুঁড়ে খুঁড়ে দেখার চেষ্টা করল। আনন্দে ভরা হৃদয় এবং ব্যস্ত চোখ ব্যথায় ভরে উঠল। তবুও সে কিছুই দেখতে পেল না। ফণিভূষণ দেখবার চেষ্টা যতই বাড়িয়ে দিল, অন্ধকার যেন ততই ঘন হয়ে আসে। শব্দটা ধীরে ধীরে ঘাটের উপরে সিঁড়ি বেয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। তারপর সদর দরজার সামনে এসে থামল। তবে বাড়ির দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছে। তখন সেই বন্ধ দরজায় ঠক ঠক ছমছম করে ঘা পড়তে লাগলো, যেন গয়নার সাথে সাথে একটা শক্ত জিনিস দরজায় এসে আছড়ে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। একের পর এক ঘর পেরিয়ে অন্ধকার সিঁড়ি বেয়ে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুহাতে সেই দরজা নাড়া দিতেই সে ধাক্কা এবং তার শব্দে হঠাৎ চমকে জেগে উঠল। ফণিভূষণ দেখল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছে। তার সারাটা শরীর ঘামে ভিজে গেছে। হাত পা বরফের মতন ঠান্ডা এবং হৃৎপিণ্ড খুব জোরে জোরে উঠছে নামছে। স্বপ্ন ভেঙে গেল। বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখন ঝড় ঝড় শব্দে বয়েই চলেছে। আর তারই সাথে মিশে গেছে যাত্রার ছেলেদের ভৈরবী গান। যদিও ব্যাপারটা পুরোটাই স্বপ্ন, কিন্তু এত বেশি কাঁচের মতন এবং এতটাই সত্যির মতো যে ফণিভূষণের মনে হলো যেন খুব অল্পের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা লাভ করতে পারল না। সেই জলের শব্দের সঙ্গে দূর থেকে আসা ভৈরবীর সুর তাকে বলতে লাগলো এই জেগে থাকাটাই স্বপ্ন, আবার এই জগৎটাই মিথ্যে। তার পরের দিনও যাত্রা ছিল এবং দারোয়ানেদের ছুটি ছিল। ফণিভূষণ আদেশ দিল যে আজ সমস্ত রাত যেন সদর দরজা খোলা থাকে। দারোয়ান ভয়ে আপত্তি করে বলল, মেলার জন্য নানান দেশ থেকে নানান প্রকার লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। তবে ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি সারা রাত পাহারা দেব। ফণিভূষণ সে কথায় আপত্তি জানিয়ে বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় ফণিভূষণ
ঘরের প্রদীপ নিভিয়ে তার শোবার ঘরের সেই জানলাটির সামনে এসে বসল। আকাশে মেঘ এবং চারিদিকে কোনো এক অজানা নিস্তব্ধতা। ঢেকের একটা চিৎকার এবং যাত্রার গানের আওয়াজ সেই নিস্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রসের সঞ্চার করেছিল। অনেক রাতে এক সময় ভেগ, ঝিঝি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাতের অন্ধকারের ওপর আরো একটা কিসের যেন অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসে পড়েছে। ঠিক তখনই আগের রাতের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক এবং ছমছম শব্দ উঠল। কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হলো পাছে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে তার অতি আগ্রহ তার ইন্দ্রিয়কে দুর্বল করে দেয়। সে কাঠের মূর্তির মতো শক্তভাবে স্থির হয়ে বসে রইল। সে শব্দ আজ ঘাট থেকে ধীরে ধীরে এগিয়ে এসে খোলা দরজা পেরিয়ে ঘরের ভিতরে ঢুকল। শোনা গেল অন্দরমহলের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে এসে উপরে উঠছে। ফণিভূষণ আর শান্ত থাকতে পারল না। তার বুক ধরফর করতে লাগলো এবং নিঃশ্বাস বন্ধ হয়ে এল। সিঁড়ি বেয়ে উপরে উঠে সেই শব্দ বারান্দা পেরিয়ে অবশেষে ঠিক সেই শোবার ঘরের সামনে এসে দাঁড়ালো। সেই খটখট ও ছমছম শব্দ থেমে গেল এইবার। কেবল চৌকাঠটা পেরোলেই হয়। ফণিভূষণ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার আবেগ এক মুহূর্তের মধ্যে উচ্ছ্বাসিত হয়ে প্রবল বেগে চিৎকার করে উঠল, মণি! অমনি সচকিত হয়ে এসে জেগে উঠে দেখল তার ব্যাকুল চিৎকারে ঘরের নিস্তব্ধতা যেন ঊর্ধ্বশ্বাসে নিঃশ্বাস নিচ্ছে। বাইরে সেই ফেকের কলরব এবং যাত্রা দলের গান তখনও হয়েই চলেছে। ফণিভূষণ নিজের কপালের জোরে আঘাত করল। পরের দিন মেলা ভেঙে গেছে। যাত্রা দলের কলরব আর নেই। ফণিভূষণ বাড়ির সব চাকর বাকরকে হুকুম দিল সন্ধ্যের পর এই বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা সবাই ভাবল বাবু বুঝি তান্ত্রিক মতে কোনো এক সাধনায় নিমজ্জিত আছে। ফণিভূষণ সারাদিন উপোস করে রইল। জনহীন বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ জানলার ধারে এসে বসল। সেদিন আকাশে কোনো মেঘ ছিল না। নক্ষত্রগুলো অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে বেশ দেরি। মেলা উঠে যাওয়ায় নদীতে কোনো নৌকো ছিল না এবং উৎসব জাগা ক্লান্ত গ্রাম দুরাত জাগার পর আজ
ভীষণ গভীর ঘুমে ঘুমিয়ে আছে। ফণিভূষণ একটা চৌকিতে বসে আর একটা চৌকির উপরে মাথা রেখে তারা দেখছিল আর ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতা কলেজে সে পড়ত, যখন সন্ধ্যায় মাঠে শুয়ে ওই আকাশে তারার দিকে তাকিয়ে থাকত এবং মনে পড়ত তার শ্বশুর বাড়ির এক একাকী ঘরে 14 বছরের মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি যে মধুর লাগতো তা বলার নয়। দেখতে দেখতে তারারা সব সরে গেল। আকাশ থেকে একটা অন্ধকার টেনে এলো এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে চোখের ওপরে ও নিচে পাতার মতো এক হয়ে মিলে গেল। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চিত ছিল আজ তার চেষ্টা সফল হবেই। হঠাৎ আগের রাতের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে বেরিয়ে এসে ঘাটের সিঁড়ির ওপরে উঠল। ফণিভূষণ দু চোখ বন্ধ করে স্থির হয়ে ধ্যান আসনে বসল। দারোয়ানবিহীন দেউলি পেরিয়ে জনহীন সিঁড়ি বেয়ে ওপরে উঠে লম্বা বারান্দা পেরিয়ে শোবার ঘরের সামনে এসে খানিকক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল সে। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ সাবধান হয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। আলনায় যেখানে শাড়ি গোছানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের ল্যাম্পটা আছে, টেবিলের ধারে যেখানে পানের বাটায় শুকনো পান এবং সেই সব বিচিত্র জিনিসে ভর্তি আলমারির কাঁচে প্রত্যেক জায়গায় একবার একবার করে দাঁড়িয়ে শেষে শব্দটা ফণিভূষণের একেবারে কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরের ভিতর নবোদিত চাঁদের দশমীর আলো এসে পড়েছে এবং তার চৌকির ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতন চক্র, সারা হাতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় হার, মাথায় সিঁথি। তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অস্থিতে এক একটা সোনা ও হীরের গয়না ঝকঝক করছে। গয়নাগুলো আলগা হয়ে ঢল করছে, কিন্তু তা থেকে খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর তার হাড়ময় মুখে চোখ অত্যন্ত সজীব। সেই কালো তারা, সেই ঘন চোখের পাতা, সেই রকম শান্তিময় দৃষ্টি। আজ থেকে 18 বছর আগে সেই কালো দৃষ্টি, ঘন পাপড়ির সজল উজ্জ্বলতা, একদম সেই মণিমালিকার চোখ। ফণিভূষণের শরীর একেবারে জমে গেল।
সে চোখ বন্ধ করতে চাইলো কিন্তু পারল না। সেই কঙ্কাল তার দিকে তাকিয়ে এক আঙুল মেরে ইশারা করল। ফণিভূষণ তুলের মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল দরজার দিকে হাঁটতে লাগলো। গয়নার শব্দ ঠক ঠক ঝমঝম বাজছে। ফণিভূষণ তার পেছনে পেছনে চলল। বারান্দা পেরিয়ে সিঁড়ি নেমে নদীর ঘাটে। কঙ্কাল নদীর জলে নামল। ফণিভূষণও এগিয়ে চলল তার পিছন পিছন। তবে ঠিক এমন সময় সঙ্গে সঙ্গে তার ঘোর কেটে গেল। ফণিভূষণ দেখল তার সামনে কেউ নেই, কেবল নদীর ওপারে গাছপালা, চাঁদ আর ঢেউ খেলানো জল। হঠাৎ স্রোতের মাঝে পড়ে গেল ফণিভূষণ। সে সাঁতার জানত, কিন্তু তার শরীর আর কাজ করল না। মুহূর্তে সে জলের পতনে তলিয়ে গেল।